হাদি বেঁচে নাই, কৃত্রিমভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে। হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হবে। হাদির উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। যতদিন এই বুইরা মাদার জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। এই অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর সে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আমি এই জাহাঙ্গীরকে বলতে চাই, আপনার মতো নির্লজ্জ বেহায়া উপদেষ্টা ওসমান হাদির উপরে হামলা করিয়েছে সরকার, কারণ সরকার সামনের নির্বাচনকে কোনো না কোনোভাবে বানচাল করবার জন্য ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা নিঃশেষ। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, তবে উনি এখনো বেঁচে আছেন। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, উনি বুলেট যুদ্ধের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। ওনার আসলে ক্লোজ রেঞ্জ থেকে গুলি করাটা হয়েছে, তো এর জন্য আসলে ওনার ব্রেন স্টেমটা ইনজুর্ড হয়েছে, তো এই কারণে আসলে অনেক ক্রিটিক্যাল। বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা, যে বুলেট ইনজুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্বের, আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না। শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই। দয়া করে হাদি ভাইকে মরতে দেন না, হাদি ভাইকে হাঁটতে দেন না। এই মানুষের জন্য কথা বলতো, হকের কথা বলতো। হকের কথা বলাটা এতই দোষ যে আমাকে গুলি করে। ঘটেছিল ওসমান হাদির সাথে সেই দিন। বন্ধুরা, এখন এমন কিছু তথ্য, এমন কিছু চাঞ্চল্যকর বিষয় আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখার পর অবশ্যই আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, দেশের মধ্যে কোন বড় বড় নেতারা তাদেরকে সাহায্য করেছে দেশ থেকে একেবারে ভারতে চলে যাওয়ার জন্য, এবং কোন রয়ের এজেন্টরা তারা বাংলাদেশের মধ্যে আছে। বন্ধুরা চলুন সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এখন জানিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি মরে যাব। যে লড়াই হবে আমাদের শেষ লড়াই, হয় বাঁচবো না হয় মরবো। গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, 24 ঘন্টা না পেরোতে আমাদের হাদি, যে আমাদের বিপ্লবের কথা বলে, যে আমাদের পুরো বাংলাদেশের কথা বলে, সেই হাদি আজকে গুলিবিদ্ধ। তাকে তার নিতর দেহ কিভাবে নিয়ে আসতেছে, আমরা বাকরুদ্ধ। আমরা সন্ত্রাস ধরে দেই, দৌড়ে জীবনের রিস্ক নিয়ে সেই আওয়ামী লীগের ক্যাডার যারা ওভেনে আমাদেরকে অস্ত্র চালাইছে, সেই আওয়ামী লীগ আমরা ধরে দেই। আর আদালত থেকে সেই আওয়ামী লীগ মুক্তি পেয়ে যায়। যদিও আমি এই ব্যাপারে এখনই কথা বলতে চাচ্ছি না, তবে আমি একজন বিপ্লবী হিসেবে, জুলাইয়ের এবং 18-র আন্দোলনে যুক্ত থাকার সেই সৈনিক হিসেবে বলতে চাই, যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের অন্যায় করে থাকে আমার হাদি ভাইয়ের সাথে, তাহলে এর জবাব কি হবে এটা আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা শুধু জানতে চাই কারা আমাদের কণ্ঠ রোধ করতে চায়, কারা আমাদের হাদিকে রোধ করতে চায়। আর একটা হাদি বন্ধ করবেন আপনারা। এই হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? আমরা এখনো বলতে চাই, যেই আদালত থেকে এই খুনি স্বৈরাচারের দোষরা জামিন পেয়ে যায়, ফেসবুকে এসে লাইভে এসে আমাদেরকে বলে তোদের কল্লা দিয়ে আমরা ফুটবল খেলবো, সেই দোষরাই আমার হাদি ভাইকে খুন করতে চায়, সেই দোষরাই আমাদের কণ্ঠ রোধ করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল, যারা এখন রাজনীতি করছেন, তারা যদি এ ধরনের দুঃসাহস দেখায়, তাহলে এর পরিণাম ভালো হবে না। আর আওয়ামী স্বৈরাচারের ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয়, তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই। যে লড়াই হবে আমাদের শেষ লড়াই, হয় বাঁচবো না হয় মরবো। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি, আমাদের যে সাধারণ স্কেলে যে মূল্যায়ন, সেটা অনুযায়ী তখন ওনার জিসিএস স্কোর ছিল 3। এরপর ওনাকে আমাদের একবার 5টার দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এবং তারপর আমাদের যেটাকে ওনারা বলেন, এখানে আমাদের নিউরোসার্জন যিনি টিম লিড করেছেন উনি আছেন, উনি আর টেকনিক্যালিটি বলবেন, বাট মূল স্পিরিট এটা হচ্ছে যে একটা ডিকম্প্রেশন
ব্লাডের জন্য এখানে ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল, সেটা কমিয়ে রাখার জন্য ওনারা এক অংশে ক্রিনিওটমি করেছেন। বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা যে বুলেট ইঞ্জুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে, এন্ট্রি এবং এক্সিট। এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনো নিশ্চিত করে বলা কঠিন, তবে ভেতর থেকে কিছু রেমনেন্টস পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে। অতএব বুলেট ভেতরে আছে কিনা এটা এখনো নিশ্চিত না। যে এক্সিট উন্ডের ওই অংশ থেকে একটা ক্রিনিওটমি করে প্রেশার রিলিজ করা হয়েছে, সেই অংশ থেকে ব্রেনটুকু বার হয়ে আছে এখন, এবং ভেতরে ব্লিডিং ছিল, ওখানে ডুরামিটার ওনারা করেছেন, সেগুলো কেটে সেখানে যেটুকু জমা হয়েছিল ফ্লুইড সেগুলো রিমুভ করা হয়েছে, সেটা মূলত ব্লাডও রিমুভ করা হয়েছে। এবং তারপরে মোটামুটিভাবে বলা যেতে পারে যে ব্রেইনে যেই অংশটুকু প্রেশারটা বেড়ে গেছিলো সেটুকু ম্যানেজ করা হয়েছে, এটা কারণে ড্যামেজ কন্ট্রোলের একটা ব্যাপার। এবং এরপর বাকি অংশটুকু এরপর আবার কিছুক্ষণ আগে ওনার নেজাল ব্লিডিং হচ্ছিল, সেটাও ওনারা ম্যানেজ করেছেন আমাদের চিকিৎসক দল। এখন এই মুহূর্তে ওনার হিমোডাইনামিক্যালি উনি উইথ মেডিকেশন স্টেবল আছেন, কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন, আবার কিছুক্ষণ পরপরই এটা কমে যাচ্ছে বারবার। সো এটা একটা অনিশ্চিত অবস্থা। ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দিক থেকে প্রথমে কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ব্যবস্থা করা হয়েছিল যে যদি দরকার হয় শিফট করার, পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এভার কেয়ারে ওনার ইচ্ছা প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এভার কেয়ার এবং শিফটিংয়ের জন্য আমাদের যে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স সেগুলো জোগাড় করা হয়েছে, সেগুলো এখন ব্যবস্থা দিয়ে ওনার অপারেশন প্রক্রিয়া চূড়ান্ত করেছে, নোটগুলো লেখা হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। সবার কাছে দোয়া চাইছি, সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন, এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে, সেই রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে। আপনারা দোয়া করবেন সবাই ওসমান হাদির জন্য। আমরা এটাকে খুবই ক্রিটিক্যাল, যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী 72 ঘন্টায়। এটা খুবই ক্রিটিক্যাল, মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, আমি বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে। ধন্যবাদ। এবার সার্জন আছেন, উনি হচ্ছেন প্রফেসর জাহিদ। আমরা সন্দেহ করছি একটাই বুলেট, একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই, এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি, তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনও আছে, এটা নিঃশেষ হয়ে যায় নাই। আমরা আশাবাদী, এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিওরের মধ্যে আমাকে অ্যানেস্থেশিয়া যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে ইফোর্ট, একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের যে ইফোর্ট যেটা ওটা ওনার ছিল, কিন্তু উনি প্রথমে একবার শকে চলে গেছিলেন, আমাদের পার অপারেটিভ উনি একবার শকে চলে গেছেন। এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব এই সময় ওনার নাজোফ্যারেঞ্জিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি, ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, তবে উনি এখনও বেঁচে আছেন। গুলিটা আসলে কোন দিক দিয়ে লেগে কোন দিক দিয়ে ঢুকে গেছে? এবং বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিছি, ডোরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনার পুরো নাম পরিচয়? আমি ডাক্তার জাহিদ রাহান, আমি এখানে নিউরোসার্জি ডিপার্টমেন্টের হেড। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই উনি বুলেট নির্দেশন ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই তারপর আপনারা করেন, কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার সারা যারা ছিলেন ওরা কিন্তু বলছেন যে পেশেন্টের রিপোর্ট আছে, রিপোর্ট মানে নিজস্ব হয়। আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আপনারা ভালোবেসে বলছেন যে আপনারা সবাই ওসমান হাদি হবেন, কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন ওসমান হাদি হইতে পারবেন না। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে
ফেরত আনবো। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে এই একটা মানুষ, শুধুমাত্র এই একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বারবার যেভাবে নেগেটিভ উৎপাদন করছে সেইটার পক্ষে যে আপনারা সম্মতি উৎপাদন করছেন সেইটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিচ্ছু ভুলে যাচ্ছি না। আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে বারুদ সেটা আপনারা এখনো দেখেন নাই। এটা দেখার সাহসও করেন না কেউ। আমার ভাই ফেরত আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে এবং এই মিডিয়াতে যারা বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে আমার ভাইকে হত্যাযোগ্য করার চেষ্টা করেছে, আমার ভাইয়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা বারবার উল্লাস করেছে, যারা বিজয় উদযাপন করেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনকিলাব মঞ্চ যদি বেঁচে থাকে, বাংলাদেশে কালচারাল ফেসিজম যারা কায়েম করতেছেন আপনাদের সবার জন্য আমরা সারা জীবন শত্রু হয়ে থাকবো, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে এটাই দোয়া করব, আপনারা যে যেখানে আছেন, আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকুই এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে, যে কয়টা মানুষ এখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সেই কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিন না নিজেদের এই ঠুনকো ভোটের কারণে। বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি, আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেসবের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম সেটা প্লিজ আপনারা বিসর্জন দিবেন না, সেটা বিক্রি করে দিবেন না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদি যেভাবে ভোকাল ছিল, আপনারা তার, আমি বিশ্বাস করি যে আমার ভাই ফেরত আসবে। আমার ভাই যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমাদের জাবের ভাই যেটা বলে গেলেন, ওসমান হাদি যতদিন সুস্থ হবে না এই ঢাকা 8-এর আসনে আসার কারণে এবং তার যে বয়ানগুলো ছিল, তার যে কথাগুলো ছিল, সেগুলোর কারণে আজকে তার এই অবস্থা। এবং আমি, জাবের ভাই, আমাদের ইনকিলাব মঞ্চের যত মেম্বার আছে, আমরা আপনাদের সাথে নিয়ে সংগ্রাম জারি রাখবো এবং ওসমান হাদিকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো। আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে সুস্থ অবস্থায় ঠিক আগের মতো যেভাবে বজ্রকণ্ঠে সে স্লোগান দিত, যেভাবে বলিষ্ঠ কণ্ঠ সে বক্তৃতা দিত, সেভাবে যাতে আমরা তাকে ফেরত পাই। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর কিছু আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, সপ্তাহে ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিবি বাচ্চারা। আমার বাইরে গুলি করার সাহস হয় কেমনে? আমার ভাই জীবনে দল নেওয়া যায় না। গতবার 5ই ডিসেম্বর শাহজাহানপুর গেছে, আমি বলছি ভাই একা যায়েন না ভাই, ওইটা তো মির্জা আব্বাসের এলাকা, আপনারা তো ভাই মারবো। আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের মায়া নাই। উনি তো বইলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইবো। আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমার ঘরে মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা কি বল? তাহলে ভাইরে মারে কেমনে? ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিনাইছি, এক হাসিনারে দেশ থেকে দাঁড়ায় দিছি। আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিব। ভাই একটু চুপ করেন, বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা 2 জন মানুষ হয়তো পাইছি, আমাদের আরো রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, ভাইরে মরতে দিয়েন না, ভাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হইতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের যেন কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। আমার পরিচয় দেখে আসবেন, ওসমান হাদি ভাই আছে না? আমার কোনো পরিচয় লাগবে না, আমরা হাদি ভাইয়ের লোক। যারে কইতে হবে, যারে কইবে আমরা হাদি ভাইয়ের লোক, আমার কোনো নাম নাই। আমরা শক্তি, হাদি ভাই, শোনেন
সবাই শোনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমরা সবাই ওসমান হাদি, আমার কোনো নাম নেই, আমরা সবাই আমার কোনো নাম লাগবে না। 2024 সালের অভ্যুত্থানের পরে আজকে এই 12ই ডিসেম্বরে 25 সালে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদির গায়ে এই যে বুলেটটি লেগেছে, তার মাথায় হত্যার উদ্দেশ্যে তাকে যে বুলেট বিদ্ধ করা হয়েছে, এই বুলেট শুধুমাত্র শরীফ ওসমান হাদির মাথায় নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে। একটার পর একটা মামলা হয়, 10 জন 20 জন গ্রেফতার হয়, কিন্তু টাকার বিনিময়ে হোক, পিছন থেকে পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময়ে হোক, ওই আসামিরা, ওই খুনিরা একটার পর একটা জামিন পেয়ে গেছে। আমাদের সামনে শুধু নির্বাচনী লড়াই নয়, আমাদের সামনে বাংলাদেশকে রক্ষা করার লড়াই। আমরা আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আমরা তাকে এই দুনিয়াতে, আমাদের আল্লাহর কাছে আমরা এইটুকু প্রার্থনা আমাদের, যেন তিনি আমাদের হাদি ভাইকে আমাদের মাঝে আবারও রাজপথে ফিরিয়ে দেন। কারণ আমাদের জুলাইয়ের যে স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো, আমরা শুধু একটা ধাপ পার হয়েছি, শেখ হাসিনাকে পতন ঘটানোর ধাপ। আমাদের আগামীতে অনেক ধাপ বাকি আছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার। সেই বাংলাদেশ গড়ার পূর্ব পর্যন্ত আমরা সব হাদিরা এই বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। আজকে যে গুলিটা ওসমান হাদির মাথায় গিয়া লাগলো, এই গুলিটা আসলে ওসমান হাদির মাথায় লাগে নাই, এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের মাথায়। আজকে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই, এটা বলতে পারেন আমার সম্পূর্ণ ভিতরের ক্ষোভ থেকে। ক্যামেরার সামনে এরকম ভিডিও বানানো বা আপনাদের সাথে এইসব বিষয়ে কথা বলতে আমার ভালোও লাগে না, এটা আমি অভ্যস্তও না এটা, কিন্তু আজকে আমি কিছু কথা বলতে চাই। এবং আমার বক্তব্যের শ্রোতা দুইজন, এক ডক্টর মোহাম্মদ ইউনুস, আর দুই আমাদের কার্টুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একজন, তিনি। এই দুইজন ব্যক্তিকে আপনি একটু মেনশন দিবেন, অথবা আশেপাশে কেউ যদি থাকেন এই ভিডিওটা তাদের দুইজনকে একটু দেখাবেন। জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ইয়াং জেনারেশন এই যে রাজনীতিতে এসে দেশটা পরিবর্তনের জন্য পারুক না পারুক যে একটা প্রচেষ্টা নিয়ে নেমেছিল, যে একটা সাহস নিয়ে নেমেছিল, এই সাহসের মাথায় আজ গুলি লাগলো। এই গুলির ঘটনার পরে বাংলাদেশের প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চেয়েছিল তারা কিন্তু ভীত। এটা দেশের জন্য হুমকি, অনেক বড় হুমকি। প্রত্যেকটা নাগরিক রাস্তায় হাঁটতে চলতে ফিরতে এখন ভয় পাবে। আপনারা এখন কি করবেন? আপনারা একটা তদন্ত কমিটি গঠন করবেন, তদন্ত কমিটি গ্রেফতার করবে একজনকে, দুইজনকে, তিনজনকে, চারজনকে, পাঁচজনকে, তারপর আস্তে ধীরে তাদের হয়তো একটা শাস্তি দিবেন, যাবজ্জীবন হোক, ফাঁসি হোক, যেটাই হোক। কিন্তু এতে তো এই প্রবলেমটা সমাধান হবে না। আমাদের চাই প্রবলেমের সমাধান। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক। নিয়ন্ত্রণে কেমনে রাখবেন? আমি স্পষ্ট ভাষায় আপনাদের এই প্রবলেমের সমাধান বলতে চাই, এবং এই সমাধান আপনারা বাস্তবায়ন করবেন। সমাধান খুব জটিল কিছু না। প্রতিটি বাড়ির মালিককে তার বাড়ির সামনের রাস্তায় AI ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে। জেনতেন ক্যামেরা না। আইন করলেন, বাজার থেকে 2,000-3,000 টাকা দিয়ে 2টা ক্যামেরা লাগাই দিল বাড়ির সামনে, রাস্তার দিকে মুখ করে। নো, AI ভিত্তিক সিসি ক্যামেরা। মডেল নিয়ে আপনারা একটু গবেষণা করেন। হিগভিশনের মডেল আছে কিছু, অ্যাকুসেন্স AI ক্যামেরা আছে, ডার্ক ফাইটার AI ক্যামেরা আছে। 2টা ক্যামেরা লাগাইতে 50,000 থেকে 1 লাখ টাকা খরচ হবে। ওই স্ট্যান্ডার্ড মানের ক্যামেরা বসাইতে হবে। কোন মডেল বসাইলে ভালো হবে এটা নিয়ে আপনারা একটু গবেষণা করলে খুব সুন্দর বলতে পারবেন। এই ক্যামেরা অস্বাভাবিক দৌড়ঝাঁপ, সংঘর্ষ কিংবা কোনো অস্ত্রের মতো যে কোনো অবজেক্ট এবং রাতের অন্ধকারও স্পষ্টভাবে এটা কি করতে পারে, ডিটেক্ট করতে পারে। এতে কি হবে? এই ক্যামেরা দ্বারা আপনারা দেখতে পারবেন স্পষ্ট। এবং এই যে বাড়ির মালিকেরা তাদের বাড়ির সামনে ক্যামেরা লাগাবে, সারা ঢাকা শহরের প্রত্যেকটা বাড়ির মালিক, আপনারা সকল ক্যামেরার অ্যাক্সেস এক জায়গায় এনে একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তৈরি করবেন, যাতে কিনা কোনো একটা দুর্ঘটনা ঘটার সাথে সাথে আলাদা আলাদা কোনো ফুটেজ না, লাইভ অ্যালার্ট, লাইভ রেসপন্স এক জায়গায় বসে বাংলাদেশের পুলিশ হোক অথবা অন্য কোনো একটা বাহিনী বানান সিসি ক্যামেরার জন্য, যারা ইনস্ট্যান্ট মনিটরিং করে ডিটেক্ট করতে পারে যে এই অপকর্মটা কে ঘটাইলো এবং সাথে সাথে তাকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারে।
আমি সৌদি আরবের রিয়াদে আছি, সৌদি আরবের রিয়াদের প্রত্যেকটা রাস্তাঘাটে এরকম সিসি ক্যামেরা বসানো আছে। যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্টের কাছে 10-15 মিনিটের ব্যাপার, ঘটনা কী ঘটলো তাকে খুঁজে বের করা। এখানে নাফাব নামে আরেকটা সিস্টেম আছে, প্রত্যেকটা রেসিডেন্টের আইডির উপর তাদের ফেস রিকগনাইজড করা। কেউ একটা কোনো ঘটনা ঘটাইলে 10-15 মিনিটের ভিতর গভর্নমেন্ট বুঝে যায় ঘটনাটা কে ঘটাইলো। আপনারা দরকার এই সকল সিস্টেম বাংলাদেশে ইনস্টল করেন। এখন বলবেন যে না আমাদের বাজেট নাই, টাকা নাই, কি করেন? বাজেটের টাকাটা যে আপনারা লুইটা কুইটা খান এটা তো আমরা সবাই জানি। আল্লাহর হস্তে এখন দয়া করে একটু কম লুটে পড়ে খান। লুটে পড়ে খাইতে মানা করতেছে না, খান, কিন্তু আল্লাহর হস্তে 2টা কাজ করে তারপরে 1 টাকা খান। আপনারা তো লুটে পেটে খাবেনই। দয়া করে এই আইন বাস্তবায়ন করুন। প্রত্যেকটা বাড়ির মালিকের সামনে একটা স্ট্যান্ডার্ড মডেলের সিসি ক্যামেরা স্থাপন এবং সকল ক্যামেরার একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তৈরি করেন। দেখবেন সমগ্র ঢাকা শহর একটা মনিটরিংয়ের আওতায় আনতে 1 মাস সময় লাগে, মাত্র 1 মাস। আমি জানি না আমাদের কার্টুন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি নিয়ে ব্যস্ত, তার মাথায় কি চিন্তা আসে। কিছুদিন আগে দেখলাম তিনি আলু বেশি না মাংস বেশি এইটা নিয়ে তিনি তদন্তে নামছেন। তার আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথায় ব্যথা নাই, তার মাথায় মানে কি ঘুরে আল্লাহ জানে। আর বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত তথ্য বুঝতে পেরে গেছেন, কত চক্রান্ত করে কত বুদ্ধি করে এই ওসমান হাদিকে তারা মেরেছে। বন্ধুরা, তারা চাইছিল যে সে এই যে দুনিয়া থেকে ছেড়ে চলে যাক এবং এমন একটা জোড়ায় যোদ্ধাকে তারা যদি হারিয়ে দিতে পারে তাহলে তাদের অনেক লাভ হবে। বন্ধুরা, এর পেছনে যারা তাদের কোন ধরনের শাস্তি দেওয়া দরকার অবশ্যই কমেন্টে লিখে দিতে ভুলে যেতে অবশ্যই কমেন্টে লিখে দিতে ভুলে যেতে পারবেন। অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।